আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে নির্বাচন কবে হবে এ বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও নির্বাচনকে সামনে রেখে আমরা দেখছি বিভিন্ন দলের মধ্যে জোট গড়ের এক ধরনের প্রস্তুতি। আবার দীর্ঘদিনের মিত্রতা থেকে কোনো কোনো দল একে অপরের মুখোমুখি দাঁড়াচ্ছে। রাজনৈতিক সমীকরণ নিশ্চয়ই অনেক কিছু বদলে দিচ্ছে, বদলে যাবে। সেই জায়গা থেকে আমরা আলোচনা করব বিএনপি এবং জামাতের বর্তমান যে সম্পর্ক কোথায় গিয়ে ঠেকছে, দীর্ঘদিনের মিত্রতা কেন মুখোমুখি অবস্থান রয়েছে, এর পাশাপাশি নিশ্চয়ই সমসাময়িক বিষয় নিয়ে আমরা অনেক বিষয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমি নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে শুরু করতে চাই। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি নানান দিক থেকে, তার মধ্য দিয়ে জোট হবে, জোট ভাঙবে, এটা খুবই স্বাভাবিক। আমি সেই প্রসঙ্গে আসার আগে একটু জানতে চাই যে নির্বাচনী ইস্যুতে আপনাদের যে অবস্থান, যে দ্রুত নির্বাচন চাচ্ছেন, এখনো কি স্পেসিফিক করতে পেরেছেন যে আপনারা কবে নাগাদ নির্বাচনটি চান? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন নিয়ে কথা যেটা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিএনপি 2-3 ধাপে তাদের সাথে দেখা করার সময় প্রত্যেকবারই তাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে একটা যৌক্তিক সময়, একটা রোড ম্যাপ, একটা নির্বাচনের তারিখ, একটা পর্যায়ে একদম ক্লিয়ারই বলতে বাধ্য হয়েছে যে তারা একটা তারিখ দিবে। তো সেইখানে তারা অ্যাপ্রক্সিমেটলি এখন একটা কথা বলেছেন, চিফ অ্যাডভাইজারের কথাই আমি ধরবো, যে 25-এর শেষ অথবা 26-এর শুরুতে করতে পারে। কিন্তু নিউ এজের সঙ্গে একটা সাক্ষাৎকারে তিনি কিন্তু বলেছেন যে সেকেন্ড যে অপশনটি মাঝামাঝি সময় উল্লেখ করেছেন। যেহেতু ওনার প্রেস সচিব এর আগে বলেছেন জুনের মধ্যে হতে পারে, সেহেতু ওই মাঝামাঝি সময়ের কথাই উল্লেখ করেছেন, প্রথমবার বলেননি। জি, তো এটাও আমি দেখেছি যে মাঝামাঝি বলেছেন। আচ্ছা, যেটাই হোক, উনি একটা অ্যাপ্রক্সিমেটলি বলেছেন। সেটা নিয়ে আমাদের দল ওটা আসলে মানে নাই ওইভাবে, কিংবা সামনে যে একটা টাইম চেয়ে বলবে, টাইম ফ্রেম বেঁধে দিবে, সেটাও বেঁধে দেয় নাই তারা। বিএনপি হয়তো ভেবেছে যে তারাই সময়টা বলবে, তারা কিন্তু এখনো সময় বলে না, এটা একটা অ্যাপ্রক্সিমেটলি বলেছে এখন। তো সেইখানে বিএনপি আমার মনে হয় যে সামনের দিনগুলোতে বিএনপি চাপ প্রয়োগ করা উচিত, করবেও, যে একটা টাইম আপনি বলেন, টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেন কবে নাগাদ নির্বাচনটা হবে, এবং সেটা যত আর্লি অ্যাজ পসিবল করা যায় ততই ভালো। কারণ সরকারের মুখ থেকেই আসুক, সরকার কাছ থেকেই আসুক, এটা এখন পর্যন্ত বিএনপি চাচ্ছে। বাট তারপরে যদি সরকার কোনোভাবেই মুখ না খুলে, তখন তো আর নিজেদেরই বলতে হবে। জি, শফিকুল ইসলাম মাসুদ, আমরা এতদিন পর্যন্ত শুনে এসেছি জামাতের পক্ষ থেকে যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন হয় ততটা সময় সরকারকে দেওয়া উচিত। আপনার ভেরি রিসেন্ট আপনারা বলছেন যে দ্রুত নির্বাচন চান। কেন এই কয়েক মাসের মধ্যে আপনারা এটি অনুভব করলেন যে দ্রুত নির্বাচনটি প্রয়োজন রয়েছে? এর আগে তো আপনারা সরকারকে সংস্কারের জন্য যতটা সময় দরকার ততটা সময় দিতে চেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার শ্রোতা দর্শক যারা দেশে দেশের বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পরে শুনবেন। আমার সহ আলোচক যাকে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন এবং সংস্কার দুটো ইস্যুতে অত্যন্ত ভারসাম্যমূলক কথা আমরা শুরু থেকে বলে আসছি। আমরা দুটো কথা বলছি, একটা হচ্ছে যৌক্তিক সময়। সেই যৌক্তিক সময়টা আমরা দুটো ধাপে বলেছি। একটা হচ্ছে যে যে সংস্কারগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত, সেই সংস্কারগুলো না হয়ে একটা নির্বাচন হওয়াটা আবার জাতির জন্য দুর্ভোগের কারণ হতে পারে। কারণ বিগত 16 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না। সেখানে ভোটারদের ভোটার তালিকা সংক্রান্ত অনেক বড় বড় জটিলতা হয়ে আছে। এই সমস্ত বিষয়গুলো এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা এখানে ভূমিকা পালন করেন, তাদের মধ্যে বিগত 16 বছরে যারা তৈরি হয়েছে, তাদের মধ্যেও একটা মানসিক পরিবর্তন অন্তত সাধন না করে এবং সেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিবর্তন না করে ইলেকশন দিলে এটা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক না হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আগেও দ্রুত বলিনি, আবার এখনো খুব তাড়াহুড়া করার ব্যাপারটা আমরা বলছি না। আমরা দুটো কারণে বলছি। একটা হচ্ছে যে একদিন আগে সম্ভবত জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব, শফিকুর রহমান সাহেব, তিনি বলেছেন যে দ্রুত সংস্কারগুলো করে সরকার বিদায় নেবে। দ্রুত সংস্কার করার কথা বলেছেন। দ্রুত সংজ্ঞাটা কি, ব্যাখ্যাটা কি? দ্রুত সংস্কার করে নির্বাচনের কথা বলেছেন। দ্রুত নির্বাচন আমরা বলছি যে সামগ্রিক সংস্কারটা আসলে একটা
অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হতে পারে না, এবং এটা বাস্তবও নয়, এটা নির্বাচিত একটা সরকারের কাজ। সুতরাং আমরা আবার এটাও মাথায় রাখতে হবে আমাদের, যে পাবলিক পারসেপশন বা আমাদের সাধারণ জনগণের মধ্যে এটা খুব বড় একটা প্রভাব আছে, যে শুধু নির্বাচনের জন্য বা শুধু একটা ভোট দেওয়ার জন্য আসলে এতগুলো মানুষের কি জীবন দিতে হয়েছে বা এত আহত পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমরা একটা সামগ্রিক পরিবর্তন দরকার, এবং সেই সামগ্রিক পরিবর্তনটা আবার একটা নির্বাচিত সরকার না এসে তো করতে পারবে না। আবার সেই নির্বাচনটা অর্থবহ করাটা, অর্থাৎ একটা আরেকটার সাথে কিন্তু সম্পূরক, একটা ছাড়া আরেকটা অর্থবহ হচ্ছে না। সেই জায়গাটা জামাত প্রথম থেকেই বলে আসছে যে যৌক্তিক সময়টা এমন হওয়া উচিত যেটা নির্বাচনকে বিলম্বিত করবে না, আবার জনগণের মধ্যে এই ধারণাও সৃষ্টি করবে না যে সরকার কোনো কারণে অযৌক্তিক কোনো সময় তারা পার করছেন। সুতরাং সেই জায়গায় আমার তো মনে হয় যে এখন জামাত ইসলামী এবং বিএনপি সহই কথা খুব কাছাকাছি, যে বিএনপি এবং জামাত বলছে নির্বাচনে একটা রোডম্যাপ দেওয়া দরকার এবং সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া দরকার, এবং বিশেষ করে নির্বাচনের রোডম্যাপটা দিয়ে সংস্কারগুলো করলে তাহলে এটা জনগণের কাছে আস্থার জায়গাটা আরও মজবুত হবে। বিএনপি মোটামুটি পরিষ্কার করতে পেরেছে, একেবারে স্পেসিফাই করে না বললেও, যে 2025-এর মধ্যে নির্বাচন চায়। আপনারা মানে সর্বোচ্চ কত সময়ের মধ্যে চান? আপনাদের অবস্থানটি কি? এটা তো আজকেও যেটা পত্রিকা আপনি একটু আগেও বলেছেন যে আজকে আমরা চিফ অ্যাডভাইজারের যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 2025-এর ডিসেম্বর এবং 2026-এর মাঝামাঝি সময়ের মধ্যে। তো এটা তো খুব বেশি ব্যবধান না, কাছাকাছি। এবং আমরাও কিন্তু জামাতের পক্ষ থেকে এভাবেই বলা হয়েছে যে আমাদের ডিসেম্বরের মধ্যে অথবা ফেব্রুয়ারি মার্চ সর্বোচ্চ এই টাইমের মধ্যে। তো ওই সময় পরীক্ষা থাকে, আবহাওয়ার কিছু ব্যাপার থাকে, এটা মিলে একটা টাইম অ্যাডজাস্ট করা। সুতরাং আমার মনে হয় না যে সময় নির্ধারণ সংক্রান্ত বিষয়ে খুব বড় ধরনের কোনো পার্থক্য আছে আমাদের। তাহলে মোটামুটি একটা ঐকমত্যের জায়গায় সম্ভবত আমরা দেখতে পাচ্ছি দলগুলোকে, সেটা অবশ্যই গ্রিন সিগন্যাল আমাদের জন্য, সবার জন্য। নির্ভা চৌধুরী মনি, দীর্ঘদিনের মিত্রতা থেকে কেন জামাত এবং বিএনপির মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত মানে সংস্কার, নির্বাচন, এই শব্দগুলোর পাশাপাশি জামাতের অনেক বড় বাজে একটা জার্নি গিয়েছে জামাতের উপর দিয়ে, এবং ওই জার্নিটায় বিএনপিরও খারাপ জার্নি গিয়েছে। ওই জার্নিটায় বিএনপি কিন্তু জামাতের পাশে থাকার চেষ্টা করেছে প্রত্যেকটা সময়। ইভেন আমি আমার নিজের কথা বলি, আমি তো মনে হয় 5ই আগস্ট পর্যন্ত, মানে আমি সমস্যার সংকুল সময়ের কথা বলছি, এখনের কথা না, তখন পর্যন্ত আমি চান্স পেলে তাদের এত অত্যাচারে, যে যখন পার্টিটাকেই পুরা তারা নিষিদ্ধ করে দিয়েছিল, তখন পর্যন্ত আমি পক্ষেই কথা বলেছি। আমার দলও এটাই ধারণ করেছে, লালন করেছে। এখন একটা রেভলিউশনে একটা চেঞ্জ আসছে, চেঞ্জের পরে জামাত হঠাৎ করে আপনার 180 ডিগ্রি এল প্যাটার্নে ইউটার্ন নিবে, এটা আসলে আমরা চিন্তা করি নাই। যেমন ধরেন নর্মাল কেউ যদি বলতো, জামাতের নেতৃত্বের মধ্যে শিবির যদি বলতো বা অন্য হ্যান্ডস বলতো, একটা কথা ছিল জামাতের এই আমির, উনি নিজেই বললেন যে এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে আনবো। এটা আমরা ধাক্কা খেয়েছি, তারপরেও মনে করেছি এটা রাজনৈতিক বক্তব্য, মেঠো বক্তব্য, আমরা ওইভাবে কিন্তু বিএনপি প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। তারপরেও যখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলো আসছে, এটা যদি জামাত যদি এই কাজগুলো করে, তাহলে এটা আসলে অবশ্যই বিএনপি ধাক্কা খেলে জাতীয় ধাক্কা খাবে, কারণ জাতির বাইরে তো আর বিএনপি না। তা এই যে যাদের দুঃসময় আমরা পাশে ছিলাম, থাকলাম, এবং এখনো পর্যন্ত আমি এটুকু বলতে পারি যে জামাত অনেকগুলো সময়ই, সবসময়ই জামাত কিছু আসন পেয়েছে, কিন্তু এককভাবে কিন্তু কোনো আসন পায় নাই। তো তার সাথে একটা বটগাছের মতো বিএনপি সবসময় ছিল। তা এখন যদি তারা এটা করে, এটা দুঃখজনক, আর কিছুই বলতে চাই না আমি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বিএনপিকে জালিম বলে উল্লেখ করা হচ্ছে জামাতের পক্ষ থেকে, তো আমরা সবাই শুনেছি, কেন বিএনপিকে জালিম মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে আমি এটা বলবো যে কথাটা সঠিক নয়। আমিরে জামাত তার জায়গা থেকে জামাতের প্রতিনিধিত্বের কথাই তো তিনি বলবেন, জনগণের কথাই তিনি বলবেন। জনগণ বিএনপি জালিম মনে করছে না, আমিরে জামাত কখনোই বিএনপিকে নাম ধরে
এই কথা বলেছে, এই রেকর্ড যদি আপনি দিতে পারেন তাহলে আপনার এই কথা আমি মেনে তা নেব। ঠিক, আমরা শুনেছি যে এক জালিমকে বাদ হ্যাঁ, রেখে আপনি- আরেক জালিমকে নিয়ে আসবে। এখন আপনি এটা কেন মনে করছেন? আপনি এটা মনে করাটা তো এটা আপনার জন্য দুর্ভাগ্যজনক। আমি মনে করব ওনার কথাটা দুর্ভাগ্যজনক হওয়ার চেয়ে এই চিন্তা যদি আমি করি তাহলে এই চিন্তাটা দুর্ভাগ্যজনক। এটা আমি মনে করব কেন? জালিম কারা? আমরা এখন 2024-এর পট পরিবর্তনের পর তিনটা জিনিস কিন্তু এখন আমাদের মাথায় নিতে হবে। একটা হচ্ছে গণতান্ত্রিক একটা দেশে বা গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, প্রতিহিংসা থাকে। খুব স্বাভাবিক। আমরা কোনটাকে বাছাই করব? অবশ্যই প্রতিযোগিতাটাকে আপনি ওন করবেন। আমরা প্রতিদ্বন্দ্বিতার নামে কোনো ধরনের বিভাজন চাই না, প্রতিহিংসা তো চাই না। এখন আপনি এক জালিম পরিবর্তে আর এক জালিম, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, চাঁদাবাজ ঠিকই আছে, শুধু হাত পরিবর্তন হয়েছে। এই কথাগুলো জামাত ইসলামীর না, এই কথাগুলো আসলে এখন সাধারণ মানুষের, যে আমরা যেই লাউ সেই কদু। এই আলোচনা তো আমি টিভি টকশোতে শিরোনাম করে দেখেছি, যে তাহলে কি আমরা এটার জন্য শুধু কি জায়গা পরিবর্তন হবে, শুধু কি দল পরিবর্তন হবে, আর আমাদের সেই আগের জুলুমের জায়গাটা, আগের সেই চাঁদাবাজির জায়গাটা, আগের সেই দখলদারিত্বের জায়গাটা, আগের সেই মানুষের প্রতি চাপিয়ে দেওয়ার মনোভাবের জায়গাটা কি ঠিকই থাকবে? এই কথাটা জামাত ইসলামী অথবা জামাত ইসলামীর কোনো একজন নেতাও বিএনপির নাম ধরে যদি বলে থাকে এবং সেটা যদি কোথাও ধরে নিচ্ছে না, মানুষ ধরে নেওয়ার চাঁদাবাজিটা নিশ্চয়ই ধরে নেওয়ার দায়ভারটা তো বরং যিনি ধরে নেবেন তাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে আসলে আমি যদি এখন প্রশ্ন করি যে তাহলে আপনারা আসলে কাকে মেন করছেন? এটা তো জামাতের আমির বলেন, আমিও বলি, আমরা আমাদের নেতৃবৃন্দ বলি, যেটা যদি জামাত ইসলামী করে থাকে তাহলে জামাত ইসলামীকেও এই জনগণ তাদেরকে সেই বিচারে মুখোমুখি করবে। জামাতের একজন সহযোগীও যদি এটার সাথে সম্পৃক্ত হয়, যে সেই আগের 2024-এর 5ই আগস্টের কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদা, দখলদারিত্ব, মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব যদি পোষণ করে, শক্তি প্রয়োগের চিন্তা যদি করে, কারণ জামাত ইসলামী তো ইসলামী ভাবাদর্শের জায়গাগুলোতে রাজনীতি করে। সেখানে পরিষ্কার বলা আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, অর্থাৎ কার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ইসলামী অনুমোদন করে না। সেখানে জামাত ইসলামের আমি বা আমাদের দায়িত্বশীল পর্যায়ে কোনো ব্যক্তি এই চিন্তা করার সুযোগই নাই যে আমি কারো উপরে কোনো বিষয় চাপিয়ে দেব। এই চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে, চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকেই তো আমরা 2024-এ বের হওয়ার জন্য এত ভাইয়েরা জীবন দিল, এত বোনেরা এত আহত পঙ্গুত্ব হলো। সুতরাং সেই জায়গায় আমি মনে করি যে জুলুম থেকে বাঁচার জন্য জনগণকে সতর্ক করার দায়িত্ব জামাত ইসলামের আছে। আর সেই জামাত ইসলামের দায়িত্বশীলতার জায়গা থেকে আমির জামাত এই কথা জনগণকে বলবেন, এটা খুবই স্বাভাবিক। এটা তো আমি মনে করি বিএনপিও বলা উচিত। চাঁদাবাজি তো আর এই কথাটা কি বিএনপিরও বলা উচিত না? বিএনপির এই কথাটা বলা উচিত। তাহলে সে চাঁদাবাজরা কারা? আপনারা তো রাজনৈতিক দল হিসেবে তো সেটা ফাইন্ড আউট করার দায়িত্ব তো আপনাদের। না, সেটা ঠিক করবে জনগণ। সেটা আমি ঠিক করব কেন? সেটা আপা ঠিক করবে কেন? সেটা আপনি ঠিক করবেন কেন? সেটা ঠিক করার জন্য তো সামনে ইলেকশন আছে, সেটা ঠিক করার জন্য তো জনগণ আছে। আমি একটু নীলুফা চৌধুরী মনি, আপনার সেটা তো জনগণ ঠিক করবে। আমার মতো আমি এইটা বুঝিয়ে বলতে, ঠিক আছে, মাসুদ সাহেব ভালো কথা জানে, কথার জাদুকর, সুন্দর করে ভালো বক্তা, সে সুন্দর করে পাশ কাটিয়ে নিয়ে গেল ম্যারাডোনার মতো। বাট এখানে মানুষ তিনজন আছি, তিনজনে আপনি তো সাংবাদিক, আরেকটা জাত বংশের লোক, তা রাজনীতি যদি করি আমরা দুইজন, তো এখন যদি আমি একটা রাজনৈতিক কোনো প্রতিহিংসামূলক কথা বলি, নিশ্চয়ই একজন সাংবাদিককে বলবো না, আমি আমার পাশের জনকে বলবো। হ্যাঁ, ঠিক ওই পক্ষ থেকেও একই অবস্থা। পাশাপাশি আমি এটুকু বলতে চাই, বাংলাদেশে বড় দল কারা কারা? একজন চলে গেছে আওয়ামী লীগ, একজন আছে যেটা বিএনপি। এটা সাধারণ মানুষ কি মনে করে? প্রত্যেকটা চায়ের টেবিল বলেন আর ক্ষেতের মজুর বলেন, শ্রমিক বলেন, একই কথা। মানুষ তো সবাই বুঝে, সব বুঝে, এবং বাংলাদেশের মানুষ ভীষণ সচেতন রাজনীতিতে, ভীষণভাবে, যে কারণে এত লাখো মানুষ বের হয়ে যায়। এটা আমেরিকা, লন্ডনে কিন্তু এই এত মানুষ বের হয়ে একটা স্বাধীনতা আনতো না। তো সেই জায়গায় আপনার যেমন ধরেন জামায়াতে আমির সাহেব আরেকটা কথা বলেছেন যে দেশে পরীক্ষিত শক্তি আছে এক, আমরা আরেকটা সেনাবাহিনী। এটা আরেকটা দুঃখজনক অধ্যায়। এটা একসাথে কাজ করলাম আমি আপনার সঙ্গে, বছরকে বছর আপনার সাথে যুগপৎ আন্দোলন করলাম, আপনাকে ধরে আমাকে এতভাবে হেয় করার চেষ্টা করা হলো। আওয়ামী লীগ হেন কিছু চেতনা বিক্রি করে খেয়ে হেন কিছু নাই যেটা বিএনপির উপর চালায় নাই। তো সেইখানে আপনি যদি এখন বাদ বিচারে যদি আপনি ব্রাহ্মণ হয়ে যান আর আমাকে নমশূদ্র বলেন,
তাহলে তো এটা দেশের জন্য কোনো কিছুতেই মঙ্গল আনতে পারে না। আর সেনাবাহিনী সে তো আমাদের যে মানুষগুলো জেনে বুঝে দেশ রক্ষার জন্য নিজেকে ব্যবহার করে এবং সরকারিভাবে, তার কোনো দল না, সে অফিসিয়ালি তার কোনো দল নাই, কোনো দল তাকে বলতে পারে না, সব দলের লোক সেনাবাহিনী। সো এখানে সেনাবাহিনী মুখ্য না, এখানে কথার কিন্তু অন্তর্নিহিত অনেক রকম কথা এখানে আছে। সো এই জিনিসগুলো জাতিকে কি মেসেজ দিচ্ছে, যেটাকে কেন্দ্র করে আমাদের যুগ্ম মহাসচিব সাহেব বলেই ফেললেন যে ঠিক আছে, যাদের সাথে তুলনা করেছেন তখন বলেই ফেললেন যে ৭১-এর ভূমিকাটা নিয়ে প্রশ্ন আসলো, এবং তারপরে আরও প্রশ্ন যেটা আসলো যে কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কিংবা যুদ্ধ যদি না করেন আপনার ভূমিকা কি ছিল। সো এই কথাগুলো তো কথার পিঠে কথা আসতো না যদি ওই কথার অবতারণা না হতো। তা আমরা যদি নিজেরাই যদি এই ধরনের কাজগুলো করি, মানুষ তো বুঝে। আমি গর্তে মুখ ঢুকিয়ে কাউকে দেখছি না দেখে যদি মনে করি কেউই আমাকে দেখছেন, এটা তো ঠিক হবে না। আমাদের বরং অনেকের চেয়ে আরও বেশি মানুষ দেখছে। এই যে যেটা মাসুদ বললেন, আজহারী সাহেব যে কথাটা বলছেন, উনি তো একজন ধর্মকে প্রচার করেন, ধর্ম ব্যবসায়ী না। জালালউদ্দিন রুমি মাওলানা উনি কি বলেছিলেন যে মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না, আর ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হয় না। আপনি ধর্ম ব্যবসা করতে গিয়ে, ধর্ম চালাতে গিয়ে, ধর্ম কোনো ব্যবসা না, ধর্ম চালাতে গিয়ে আপনি রাজনৈতিক ব্যবসায়িক কথা বলে ফেললেন। এটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশের মানুষ এক রাতে ইউটার্ন নিয়েছে, এত জনপ্রিয় একজন মানুষ, সে যদি এখান থেকে শিক্ষা নেয় তাহলে খুব ভালো। বাংলাদেশে আওয়ামী লীগ থাকতেও তো সবাই আওয়ামী লীগের ভাব দেখাইতো, এমন যে সবাই আওয়ামী লীগ করে। আমরা যখন কথা বলতাম আপনাদের টেবিলে, আপনারাও তো এমন ভাব দেখাতেন, আরে আপনি পান না ভাই, আপনি তো আরো বড় আওয়ামী লীগ। আওয়ামী লীগ যাওয়ার সময় না বোঝা গেল যে আপনি পান না কি। এইটা ভেতরে ভয় পোষণ করে যদি কোনো ভালোবাসেন, ওটাকে কিন্তু ভালোবাসা বলে না, ঘৃণারও আরেক নাম ওই ভালোবাসা। সো আমাকে বুঝতে হবে যে আমার কোন পর্যন্ত যাওয়া উচিত আর কোন পর্যন্ত যাওয়া উচিত না। উনাকে আওয়ামী লীগ টর্চার করেছে, আমি অস্বীকার করছি না। উনি হঠাৎ করে উনি যখন বক্তৃতা দেন লাখো মানুষ বক্তৃতা শুনেন, এটাও ঠিক আছে। আরেকজন সাইদি এটা জামাত ইসলামী বানানোর চেষ্টা করছেন বা হচ্ছে, যেখানে ওনার মিটিং থাকে সব কিন্তু জামাতরা ওখানে থাকেন। তো উনি এটা কি বলেন, ওনার মুখ দিয়ে এটা কি বলালেন? তা এটা আমরা কিন্তু এটা আপনি ছেলে হেলাফেলা করে আপনি কাটিয়ে যাবেন, এটা কাটানোর রাস্তা নাই। আমি তো আপনার দুঃসময় আপনার পাশে ছিলাম, এটাই কি আপনার অনুদান দেওয়ার কি এটাই আপনার কাজ? এটা তো মানুষই বলবে। একদম শেষ দিন পর্যন্ত বললাম যে আমি আপনার সঙ্গে ছিলাম, শুধুমাত্র তা না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে নিয়ে শেখ হাসিনার মতো একজন অশুভন মানুষ কত রকম মন্তব্য করেছে জামাতকে কেন্দ্র করে, আমরা কিন্তু কোনো শব্দ করি নেই। তো সেইখানে সেই জামাতের মুখ দিয়ে এই ধরনের কথা উইলিংলি বলা, আপনি বিপদে পড়ে একটা কথা বললেন যে হ্যাঁ আমি ওনাকে চিনি না, আমি বিপদে পড়ে আপনার কথা বললাম, কিন্তু আমি আপনার নামে বদনাম করলাম, এটা কিন্তু ধাঁচে হবে না। আমি একটু ডক্টর শফিকুল ইসলাম মাসুদা, নুরুল চৌধুরী মনি যে দাবিটি করলেন যে জোট করেই জামাত সবসময় আসন পেয়েছে জাতীয় সংসদে, এটি কি মানে আপনারা কি অস্বীকার করতে চান না স্বীকার করতে চান মানে প্রকাশ্যে? এবং একই সঙ্গে যে দেশপ্রেমিক বাহিনী দুটি মাত্র, এটি হচ্ছে জামাতে ইসলামী এবং সেনাবাহিনী। সেনাবাহিনী তো একটি সুশৃঙ্খল বাহিনী, জামাত ইসলামী তো আর বাহিনী না, জামাত ইসলামী তো রাজনৈতিক দল। তো যেখান থেকে আপত্তি নিরুপা চৌধুরী মনির যে এই ধরনের বক্তব্য, সে প্রসঙ্গে কোনো কথা আছে আপনাদের? আমি দুটো বিষয় বলি। একটা হচ্ছে যে বাংলাদেশে এখন মানুষের পলিটিক্যাল পারসেপশন এবং তাদের নিজস্ব চিন্তা দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের সবাইকে ধারণ করতে হবে। 2024-এর 5ই আগস্টের পরে আমরা কি উপলব্ধি করি যে মানুষ তার জায়গায় প্রত্যেকে একটা স্বাধীন জায়গা পেয়েছে। এটাকে নতুন স্বাধীনতা নাম দিয়েছে মানুষেরা। এটা ছোট ব্যাপার না, এটা শুধু একটা সরকার পতন হয়নি, এটা একটা সরকার জুলুম, আধিপত্যবাদ, বৈষম্যের পতন হয়েছে। এবং আমরা কিন্তু একটা আধিপত্যবাদের মানে বড় জায়গাটাকেও আমরা পতন ঘটিয়েছি, শুধু একটা সরকার পতন হয়নি। সুতরাং সেই জায়গায় জনগণের এই বিরাট অর্জনকে যদি আপনি বড়ভাবে নিতে না পারেন, এখন যদি আমি আমার জায়গাটা ধরি যে আমি কি করেছি, আমি যদি এই জায়গায় আবার আলোচনা শুরু করি তাহলে এটা বিভ্রান্তি ছড়াবে।
বিভ্রান্তি ছড়াবে এই কারণে বলছি যে আমাদের এই দীর্ঘ পথ চলায় আমাদের এক স্টেজে আমরা অনেক আন্দোলন করেছি, এটা যেমন সত্য, যুগপৎ আন্দোলন হয়েছে। আমাদের তো এটাও সত্য যে আমরা খুব বড় মনের পরিচয় দিয়ে আমরা যুগপৎ আন্দোলনে যেতে হলো কেন, আমরা কেন এক স্টেজে আন্দোলন করতে পারলাম না? সেই প্রশ্ন তো এই দেশের মানুষের ছিল যে ছাত্র জনতার অভ্যুত্থান তো রাজনৈতিক দলের মধ্য দিয়ে এই অর্জনটা নিয়ে আসা সম্ভব ছিল, এবং এটা এখনো পর্যন্ত কিন্তু আমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হয়। আপনারা তো পারলেন না, এই আপনারা পারলেন না এই জায়গার কোশ্চেন কিন্তু আমাদের ভিতরে যেতে হবে এই কারণে যে আমরা ক্ষুদ্র জায়গাটাকে অতিক্রম করে বৃহৎ স্বার্থটাকে আমরা প্রাধান্য দিতে পারি নাই। পারি নাই কেন, এই কোশ্চেনের জবাব আমাদেরকে কিন্তু ইতিহাসের কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যে শেখ হাসিনা আমাদের উপরে একেবারে এখন সত্য কথা যেটা এখন প্রমাণিত হচ্ছে, সেই সত্য কথাটাও কিন্তু সেই সময় আমাদের পাশে দাঁড়িয়ে কেউ একটা প্রতিবাদ করা অথবা মুখে একটা কথা আমাদের ব্যাপারে বলা যে এই ফাঁসিটা অন্যায় হয়েছে, এটা কিন্তু আমরা জাতির কাছে প্রত্যাশা ছিল, জাতি এটা প্রত্যাশা করেছিল যে এক জায়গায় থাকছি, এক জায়গায় আন্দোলন করছি, কথা বলছি, অথচ এই সমস্ত বিষয়ে কেন আমরা তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাচ্ছি না। তো এটা আমরা বলছি যে এটা তাদের নিজস্ব একটা পদ্ধতি থাকতে পারে। সেই জায়গায় এখন যদি আমাদের বিএনপি দায়িত্বশীলতার জায়গা থেকে ৭১-এর যে প্রসঙ্গ যদি আবার জামাতকে যেই প্রসঙ্গে জামাত ইসলামী এখন মানে ইতিহাসে বলা যায় যে এটা আমরা প্রমাণিত যে এই ইস্যুর সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নাই, সেই ইস্যু যদি আবার এখন যে ইস্যু আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে, আমাদের যে ইস্যু তুলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই একই ইস্যু যদি এখনকার সময় আমাদের সহযোদ্ধা বা সহযোগী যাদেরকে বলি তারা যদি এই প্রসঙ্গ তোলে, আসতো যদি এই ধরনের মন্তব্য না আসতো, যে মন্তব্যের প্রেক্ষিতেই আসুক, সেই 16 বছরের তিক্ত অভিজ্ঞতা কি আবার আমরা নিজেদের মধ্যে নিয়ে আসব? তাহলে তো আমাদের কথা বলা উচিত যে বিগত 16 বছরে এই বিষয়ে তারা কৌশলগত কারণে কথা বলেন নাই, যাতে এটাকে জিয়েই রেখে আওয়ামী লীগের মতো তারাও এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। অথচ এটা জুলুম, মানুষ মনে করেছে শুধু না, এটা আইনগতভাবেই এখন দাঁড়িয়ে গেল, প্রমাণিত বিএনপি জুলুম করে তাহলে সেই 15 বছরের কথা যেটা দিয়ে আমাদেরকে ফাঁসি দেওয়া হলো, সেই একই কথা যদি এখন আজকের দল তোলে, তাহলে তো আমাদের জনগণ এটা মনির করবে বা ধরেই নেবে যে তাহলে বোধহয় ওই সময় তারা চুপ ছিল এই কারণেই যে ওই ট্রাম্প কার্ডটা এখন যেন আবার জামাতের উপরে ব্যবহার করা যায়। তো এটা ব্যবহার করে তো খুব লাভ হবে না, এই কারণে যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী যা করে খুব পরিষ্কার করে মানুষের কাছে বলে, এবং এখানে কোনো মাঝামাঝি অবস্থান নেই। আমরা দেখেন আজকে বলা হচ্ছে যে এই 2024 সালে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান জামাত শিবির তোলে নেই, এই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, এবং তারপরে যোগ করা হয়েছে যে কে বলেছে স্বৈরাচার বলেছে। এই যে রাজাকারের ট্যাগ দিয়ে আপনি চাপিয়ে রাখার প্রবণতা, এই প্রবণতায় আর খুব লাভ হবে না। এই প্রবণতা করে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এই প্রবণতাটা তো খুব সুখকর না। এটাই প্রমাণ হয়েছে 2024 সালের 5ই আগস্ট এবং 18 জুলাই আগস্ট থেকে শুরু করে। সুতরাং সেই একই অস্ত্র যদি আবার আজকে কারো উপর কেউ ব্যবহার করে, তাহলে তো তার পরিণতি তাকে মনে রাখতে হবে যে পরিণতিটা আমাদের জন্য খুব সুখকর না। আমি মনে করি যে জামাত ইসলামী ইসলামাইজেশনের জায়গায় ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি ইসলামের কথা বলেন। দেখেন, ইসলামের কথা তো আরও বহু লোকে বলেন, তো সেই বহু লোকেরা ইসলামের কেউ কেউ এমন আছেন, আমি যদি শুধু ইসলামের কথা ওই যেটা বলা যে কবরের কথা আর আসমানের কথা, অর্থাৎ দুনিয়ার সাথে সম্পৃক্ত কোনো কথা আপনি বলতে পারবেন না, এটা কোন ইসলাম? ইসলাম তো প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম যে ইসলাম রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গা পরিচালনার জন্য ইসলাম ম্যান্ডেট ঠিক করে দিয়েছে। তিবিয়ান লিকুল্লি শাইইন, কোরআনে এমন কিছু নাই যেখানে বর্ণনা করা হয়নি। তো সেখান থেকে রাজনীতিবাদ, সেখান থেকে রাষ্ট্র পরিচালনা বাদ যাবে, সেখান থেকে অর্থনীতি পরিচালনা বাদ যাবে, সেখান থেকে সমাজ পরিচালনা বাদ যাবে, সেখান থেকে সংস্কৃতি বাদ যাবে। এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তো ইসলাম মানুষের সামনে খুব খোলামেলা আলোচনা করেছে। ওই জমানার কাফির মুশরিকরাই কেবল এটা বলতো যে মুহাম্মদ তুমি ধর্মকে ধর্মের জায়গায় রাখো, তুমি যদি চাও কাবা তোমার পরিচালনা করো, কিন্তু তুমি ইসলামের নামে রাজনৈতিক কথাবার্তা আমাদের সামনে বলবা না, ইসলাম দিয়ে সংস্কৃতি পরিচালনার কথা বলবা না, ইসলাম দিয়ে অর্থনীতি পরিচালনার কথা বলবা না।
এবং তাহলে সেই সময় আমরা কি ধর্মকে রাজনীতির সঙ্গে সেই সময় বলা হলো যে অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কোরআনের আয়াত নাজিল করে যে মুহাম্মদ তুমি যদি তোমার জায়গায় একটু চুপচাপ থাকো, শুধু ধর্মীয় চিন্তা তোমার মধ্যে থাকে, তাহলে তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু যখনই তুমি ইসলামের ভিত্তিতে আল্লাহ তাআলা যে গোটা সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, সেই জায়গাটার কথা বললেই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি পাওয়া সত্ত্বেও তাকে শত্রু টার্গেট করা হয়েছে। সুতরাং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যে দিবে, সে মিজানুর রহমান আজহারি, সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, সে যদি আজহারি হয়, সে যদি আব্দুর রব্বা হয়, সে যদি আব্দুল জব্বার হয়, আব্দুল করিম হয়, সে শত্রুতে পরিণত হবে। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে এসে কথা বলে আসলে অনেক কিছুই খুব স্পর্শকাতর অবস্থায় কথা বলতে হয়। আমি সে বিষয়ে যাচ্ছি না, শুধু আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে তাহলে কি আমরা ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলবো এবং ধর্ম ছাড়া রাজনীতি হবে না? তাহলে তো এই বাংলাদেশে সব ধর্ম, মত, পথ, যত নৃগোষ্ঠী আছে, অন্য ধর্মের আছে, সবাই ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করবে। সেখান থেকে রাজনীতিটা আরো সাংঘর্ষিক হবে কিনা, সেই প্রশ্ন আপনার কাছে থাকবে। আমি তার আগে বিরতি পরে নিরুফা চৌধুরী মনি আপনার কাছে প্রশ্ন থাকবে। দুটি অভিযোগ খুব স্পেসিফিক্যালি তুলেছেন শফিকুল ইসলাম মাসুদ। একটা হচ্ছে আওয়ামী লীগ মতন রাজাকার ট্যাগ দেওয়া বিএনপি, জামাত ইসলামীকে, আরেকটি হচ্ছে যে তাদের শীর্ষ নেতাদের ফাঁসি যে দেওয়া হলো যুদ্ধ অপরাধের অভিযোগে, সে বিষয়ে আপনারা একেবারে সাইলেন্ট ছিলেন। কেন সাইলেন্ট ছিলেন বা কেন রাজাকার ট্যাগ করা হচ্ছে, তার বক্তব্য থেকে প্রশ্ন দুটো আসা। আমি আপনার কাছে উত্তরটি নেব একটা ছোট বিরতি পর। দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আমরা আলোচনা করছি বিএনপি জামাতের দীর্ঘদিনের মিত্রতার শেষে একটা মুখোমুখি অবস্থান, কেন এই অবস্থা এবং রাজনৈতিক সমীকরণ কোন দিকে নির্বাচনকে সামনে রেখে সেই বিষয়ে আলোচনা করছি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য নিরুফা চৌধুরী মনি এবং রয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নিরুফা চৌধুরী মনি, আপনার কাছে প্রশ্ন ছিল যে দুটি অভিযোগ খুব গুরুতরভাবে তুলেছেন শফিকুল ইসলাম মাসুদ। জি, এখানে যে ফাঁসির কথাটা বললেন, আমি যদি বলি যে এটা কিছু কিছু জিনিস থাকে, এটা একান্তই তাদের নিজেদের ব্যাপার। আমরা কিন্তু প্রতিবাদ করিনি, এটা ভুল বলা। বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসি দিল, শুধু তা না, আপনার কাদের মোল্লাকে যখন ফাঁসি দিলেন, তখন কিন্তু সে অরিজিনাল ওই কাদের মোল্লা কিনা এটা নিয়ে কিন্তু শত শত টকশোতে বলা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা ব্যাপারে আমি থেকে শুরু করে আমরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ কেন জামাতকে দেওয়া হবে না, যত বড় অপরাধী হোক না কেন। আপনার এটা ইসলাম তাই বলে। আমি হয়তো ওর মতো অত মাসুদের মতো অত ইসলাম নিয়ে অত পড়ি নাই, কিন্তু যতটুকু পড়েছি যেটা জানার জন্য, সেটা ইসলাম কিন্তু এটা অ্যালাউ করে না যে আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না। চোর হলেও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, যেটা জামাতকে দেওয়া হয় নাই। আমরা এটা বলেছি এবং কেউই কিন্তু রিভিউ করা ওগুলো শুধু সবই কিন্তু আইওয়াস ছিল না, সেটা ছিল না। আমি আপনাকে এটা বলি, সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন, সে বিশ্ববিদ্যালয়ের ভিসি আসতে চেয়েছিলেন, তাকে অ্যালাউ করা হয় না। সেখানে তার যে এরোপ্লেনের টিকিটটা ছিল, সেই টিকিটের সেই বিমানের তারা আসতে চেয়েছিলেন যে ওই তারিখে গিয়েছেন কিনা, এগুলো কোনোটাই মানা হয় নাই। এবং ওই স্কাইপের যেটা নিয়ে মাহমুদুর রহমান সাহেব যে এই যে 4 বছর জেল খাটলেন, এটা কিন্তু এগুলা কিন্তু সব কিন্তু এটার সাথে একই সূত্রে গাঁথা। তো আমি যেটা বলছি যে সুযোগটা দেওয়া হয় নাই তাদের। কিন্তু এটাও সত্যি যে যদি রাষ্ট্র যদি কোনো অপরাধীকে, হ্যাঁ রাষ্ট্র অন্যায় করেছে, অন্যায়মূলক বিচার করে, কিন্তু অপরাধী হিসেবে যদি দাঁড় করায়, রাষ্ট্র দাঁড় করালে ওইখানে কিন্তু বলার কিছু থাকে না। আপনি জানেন বিএনপিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই, সমর যুদ্ধে সম্মুখভাবে অংশগ্রহণ করেছেন। সব সেক্টর কমান্ডার কিন্তু সমর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, 2-3 জনের মধ্যে উনি ওয়ান অফ দেম। এবং শুধু অংশগ্রহণই করেন নাই, জেট ফোর্স নামে যে 3টা ফোর্সের মধ্যে ওনার জেট ফোর্সটা কিন্তু একদম অত্যন্ত স্বনামধন্য। তো সেই জায়গায় সেই দলের ম্যাক্সিমাম বিএনপির যত মুক্তিযোদ্ধা আছে, বিএনপির সবচেয়ে বেশি, আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি। আমি সবসময় এই কথাগুলো বলতাম, কিন্তু আওয়ামী লীগ কি সেটা আমলে নিয়েছে? ঠিকই তো আপনার কি বলে চেতনার কথা বলে শাহবাগে কিন্তু 1 লাখ মোমবাতি জ্বালায় ফেলছে, যদিও সেটা 2-3 দিন পরে সব মানুষ বুঝে গেছে। এবং আজকে ইমরান সরকার কোথায় নাই, নো। তা আমরা আমাদের কথা হলো যে ওই সময়টা পাহারা দেওয়ার জন্য এটা সম্ভব না। একটা মুক্তিযোদ্ধার দলের সামনে যখন তার যুগপৎ আন্দোলনকারী আরেকজনকে যখন রাজাকার সাব্যস্ত করে, যখন রাষ্ট্র যখন এরকম করে, এবং যে রাষ্ট্র
বিএনপি সবচেয়ে বেশি নেতাদেরকে গুম খুন করেছে, তখন তোরা জামাত ইসলামী আমাদের হয়ে বলে নাই কোথাও। আমরা কিন্তু এটা নিয়েও কথা বলি না, তারা নিজেরাই বিপদে আছে কি বলবে। কিন্তু আমরাও তো একই সাথে যুগপৎ আন্দোলন করলে আমরাও কিন্তু আশা করি। আমি আপনার কাছে আবার আসবো এই জায়গাটাতে একটু শফিক ইসলাম আসলে আপনি কিছু বলবেন। আপনি যেমন অভিযোগ করেছেন বিএনপির ক্ষেত্রে যে আপনাদের শীর্ষ নেতাদের ফাঁসির সময় তারা কোনো কথা বলেনি, সাইলেন্ট ছিল, ঠিক একইভাবে নুরুল চৌধুরী মনির তো একই ধরনের অভিযোগ করছে। গত 16 বছর বা 15.5 বছর যেভাবে হত্যা, গুম, খুন, নির্যাতন হয়েছে বা আটক হয়েছে, শত শত মামলা তাদের নেতাকর্মীদের নামে হয়েছে, আপনারা কোনো কথা বলেননি, এই অভিযোগটাও তিনি করছেন। আমরা প্রত্যেকটা ঘটনায় একেবারে আমাদের অফিসিয়াল ডকুমেন্টস, আমাদের যে অফিসিয়াল জামাতের পেজ আছে, আপনি সেখানে যদি দেখার সুযোগ হয় আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সংক্রান্ত যতগুলো নির্যাতন আছে একদম পার্সন টু পার্সন প্রত্যেকটা ঘটনায় জামাত ইসলামী অফিসিয়ালি এটার প্রতিবাদ করেছে। দ্বিতীয় হচ্ছে যে আসলে আমি অভিযোগটা এখনও করছি না, আমি অভিযোগ আকারে বলিনি, আমি বলেছি যে দল তার মতো করে একটা স্ট্যান্ড নেয়, সেখানে জামাত ইসলামীকে তার জায়গায় তার কাজ করতে হবে, অন্য একটা দলকে তার জায়গায় তার কাজ করতে হবে। সেই কাজটার মূল্যায়নটা কে করবে? এটা দুই দল করবে না। আমার মূল্যায়নটা বিএনপি করবে না, বিএনপির মূল্যায়নটা জামাত করলে হবে না, মূল্যায়নটা করতে হবে জনগণ। কিন্তু দুই দল তো এখন মুখোমুখি। এই মুখোমুখি হওয়ার জায়গাটাও আমার বোধ হয় যে আমি বলেছি যে 3টা শব্দ বলেছি, একটা হলো প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতা থাকে। জি, আমি এইটুকু বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার এত অবদান একটা দেশের মুক্তিযুদ্ধে, সে যদি সেই দিন যদি বলতো, না বলতো, আগের দিন তো বলেছে আই মেজর জিয়া, তো পরের দিন বলছে অন বিহাফ অফ, না বললে কিছুই হতো না, হয়তো বা মনে করতো যে পাকিস্তানেরা যে আরেকটা কু হয়েছে এটা বুঝাতে পারতো বিশ্বকে, বাট সে এটা করেছে, অন বিহাফ অফ বলেছে। কিন্তু যাদের জন্য অন বিহাফ অফ বলেছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, আপনার মনে আছে সংসদে দাঁড়িয়ে সোয়াত জাহাজ নিয়ে জিয়াউর রহমানের মতো একজন মানুষকে রাজাকার বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা বাংলাদেশের মানুষের, আমাদের ট্যাক্সের টাকা পুড়ে, আমাদের টাকা ধ্বংস করে আমাদের বিপক্ষে কথা বলেছে, দেশের বিপক্ষে কথা বলছে। একজন তার বাবার সময়ের একজন সর্বশ্রেষ্ঠ জীবিত পুরস্কার পাওয়া মুক্তিযুদ্ধের একজন বীরুত্তমকে রাজাকার বানিয়েছে, যে কিনা তার বাবার, তারা 1000 বছরের বাঙালি যাকে বলে, তার বাবার হাত দিয়ে পুরস্কার নিয়েছেন, তাকে বলেছে যে রাজাকার। কই, আমরা তো সেই দিন যেভাবে সুযোগটা জামাত তো পেয়েছিল এটা প্রতিবাদ করা, নিজের কথা কিন্তু নিজের অত বলা যায় না, আমরা কিন্তু ওইভাবে দেখিনি। এখন অফিসিয়াল একটা মন্দা প্রস্তাব তোলা আর বাইরে কথা বলার মধ্যে কিন্তু পান্না ভাই আকাশ পাতাল ব্যবধান। আমরাও আশা করেছিলাম হোক সে যত ছোট শক্তি, অনেকগুলো ছোট ছোট শক্তি নিয়েই কিন্তু একটা সাগর সমান শক্তি হয়, তো আমরা সেটা পাই নাই। তারপরে আপনি বললেন যে প্রথমেই যেটা মাসুদ সাহেব বললেন যে একটা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। স্বাধীনতা যুদ্ধে আমি ওই যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা ফুলকে বাঁচানোর জন্যই কিন্তু যুদ্ধ করার জন্যই কিন্তু সেই দিন বৈষম্য বিরোধিতাটাকে, এই যে আমাদের অর্থনৈতিক বৈষম্য, এখানে কিন্তু ধর্মীয় কোনো জিনিস ছিল না, ধর্মীয় কোনো বৈষম্য ছিল না, আমরা এক ধর্মের লোক। তো অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে কিন্তু একটা দেশ দুইটা হয়ে গেছে। তো সেই জায়গায় একটা ভোটের জন্যই তো এই শেখ হাসিনা ভোটটাকে ডাকাতি করেছে বলেই কিন্তু এত কিছু। ডাকাতি না করলে সলিডলি ভোট হলে কি হতো, আমি যদি সরকার নাও গঠন করতে পারতাম, আমি আপনার মনে পড়ে যে 96 বিএনপি ক্ষমতায় আসে নাই, বাট 116টা আসন পেয়েছিল। তা আমি তো ওইভাবে, আমি যখন 100-র উপর আসন পেতাম তখন কিন্তু একটা সরকার এত বড় স্বৈরাচার হতে পারতো না। তো আওয়ামী লীগ তো এই কাজগুলো ভোটটাকে কেন্দ্র করেই করেছে, এবং ভোটটাই কিন্তু এখানে প্রত্যক্ষ। এখানে কিন্তু গণতন্ত্রের প্রধান একদম চরমতম যে শর্তটা সেটা হলো ভোট, বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত পক্ষে এই ভোটটাকে 4বার ছিনিমিনি খেলেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে, টাকা পয়সা সব দেউলিয়া হয়ে গেছে একটা দেশ। এবং সেইখানে এই যে নতুন, আমরা অস্বীকার করছি না, আমরা যদি তাওয়া গরম না করতাম এই বাচ্চারা এসে কিন্তু স্বাধীনতার কথা বলতে পারতো না, বাচ্চারা এখানে। তাহলে এই যে অভিমানের কথা বা আপনার যে অভিযোগগুলো, এগুলো জামাতের উদ্দেশ্যে কেন? জামাত কি কোন ক্ষেত্রে আপনাদের সাথে বিট্রে করেছে? এখন পর্যন্ত ভাই প্রায় 550 লোক আমাদের শহীদ হয়েছে এই যুদ্ধে, এই জুলাইয়ের যুদ্ধে। তো আমরা বিএনপি এত বড় একটা দল, আমরা কিন্তু এটা নিয়ে কোনো নাম্বার নেওয়ার চেষ্টা করি না, ফয়দা নেওয়ার চেষ্টা করি না। এটা আমরা মনে করেছি এটা মাই ডিউটি,
তো এই ডিউটির একটা অংশকে এই যারা কৃতিত্বটা নাম্বার কি নেওয়ার অন্য চেষ্টা বিশেষ করছে, করে কেউ নিচ্ছে? একাত্তরকে আমরা যেমন একাত্তরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা কিন্তু পাঁচকেও আমরা ভালোবাসি। 5ই আগস্ট আমাদের রক্তের উপর দিয়ে গেছে। তো আমরা একটাকে ভুলে আরেকটাকে করতে চাই না। আমাদের কাছে অবশ্যই 5 আগস্টে সম্মান পাবে, আপনার 16ই ডিসেম্বরে সম্মান পাবে। আমরা কিন্তু আমার পিতাকে অস্বীকার করে পুত্রের সম্মান আমরা আনতে পারি না। আমাদের দুইটাই দরকার। সো এই জায়গাটায় যারা যদি চেঞ্জ করার চেষ্টা করে, একটা সুকৌশলে কিন্তু একটা ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রটাকে আমাদের রুখতে হবে। শফিকুল ইসলাম মাসুদ, 71 নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, 71কে ব্লান করা, 71কে ছোট করা, 71কে মুছে ফেলার এরকম অভিযোগ কিন্তু শুধু অভিযোগ আকারে উঠেছে তা নয়, নানান জনের বক্তব্য বিবৃতি নানানভাবে ফুটে উঠছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন, বা নুরুফা চৌধুরী মনি নিজেও তো কেবলমাত্র তুললেন বিষয়টি, আপনাদের অবস্থানটি কি? 71কে তো আসলে সবচেয়ে বেশি বিতর্কিত এবং এটাকে জাতির কাছে কলঙ্কিত করেছে তা আওয়ামী লীগ। আসলে সেটি করেছে অবশ্য, তারা বিকৃত করেছে, তারা এককভাবে কৃতিত্ব নিতে চেয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখন এই মুহূর্তে এসে ব্যক্তিগতভাবে নিয়েছে না, এখন এসে তো এটার কোনো সুযোগ নেই। 71 আমার দেশকে স্বাধীন করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তো আবার সত্য যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন। মেজর জলিল, তার উক্তিটা কি ছিল, যে একটা দেশ স্বাধীন করাটা যত সহজ, সেই স্বাধীনতাটা রক্ষা করা তার চেয়ে কঠিন। তো সেই মেজর জলিলকে কারা হত্যা করেছে, কেন? দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আজকে আরও যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, তারা এসে এই 53 বছর পরে এসে এই কথা তাদের কেন বলতে হয় যে আমরা 53 বছর আগে জামাত ইসলামী যা উপলব্ধি করেছে, যে আমরা বাঘের মুখ থেকে আর একটা সিংহের মুখে পড়তে যাচ্ছি। এই যে বাঘের মুখ থেকে সিংহের মুখ থেকেও আজকে 2024-এর 5ই আগস্ট কিন্তু আমরা সেই সিংহের মুখ থেকে বের হয়ে আসছি। তখন আমরা বাঘের মুখ থেকে বের হয়ে সিংহের মুখে পড়েছি, আর এখন সিংহের মুখ থেকেও আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের সামগ্রিক লড়াইয়ে, রাজনৈতিক লড়াইয়ের সাথে আমাদের এই শিক্ষার্থী ছাত্র জনতারা লড়াই করে কিন্তু সেই সিংহের মুখ থেকে আমরা বেরিয়ে আসছি। সুতরাং এটা ছোট ব্যাপার না। আমাদের সেই 71 যেমন মর্যাদা, নতুন কোনো বাঘের মুখে পড়ার সম্ভাবনা আছে, বা সেটা তো আমরা বলছি বারবার যে এই জায়গাটা আমাদের ঐক্যের প্রয়োজন, এই জায়গাটা আমাদেরকে সিমেন্টারি হতে হবে। কিন্তু এই জায়গাটা আমরা যদি আবার এই আমাদের মানবাভিমান, আমাদের ছোটখাটো বিষয়, আবার সেই মানে 71-এর চেতনাকে বিক্রি করার জায়গা আমরা যদি আবার কেউ হাতে নিই, ওটাকে যদি আবার কেউ হাতিয়ার বানাই, যদি এটাকে হাতিয়ার বানিয়ে আবার সেই জায়গা আমরা ফিরে যেতে চাই। চেতনাকে বিক্রি করা না, এখনকার অভিযোগটা হচ্ছে চেতনাকে নষ্ট করা, 71-এর চেতনাকে। না, ওই সময় 71-কে বিক্রি করা হয়েছে, এখন আবার কেউ যদি 24-কে বিক্রি করতে চায়, এই 24-কে বিক্রি করার কথাটাও আমাদের বলতে হবে। ওই সময় 71-কে নষ্ট করেছে আওয়ামী লীগ, এটাকে শেষ করে দিয়েছে, কলঙ্কিত করেছে। এবিএন মুক্তিযোদ্ধাদের আমাদের দেশে মানুষের মুখোমুখি করে ফেলেছে, ইসলাম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি করে ফেলেছে, ধর্ম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি করে ফেলেছে। আলেম সমাজকে শুধু হত্যা করা হয়েছে এই অপরাধে যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। শুধু সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে এই অপরাধে যে উনি স্বাধীনতা, অথচ এর সিটাফোটার সাথে ওনার কোনো সম্পর্ক নাই। কি কারণে? শুধু উনি একজন আলেম, উনি ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছাতেন। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আবার 24-এ এসে যদি কেউ এটাকে ধারণ করে, বাংলাদেশ জামাত ইসলামী খুব ক্লিয়ার বলেছে যে এখানে আমাদের একজন শহীদ না 5 জন শহীদ আমরা এই হিসাব করতে যাইনি। এখানে যারা জীবন দিয়েছে তারা সবাই আমাদের দেশের সম্পদ, এটা কোনো দলের সম্পদ না। সে যে একজন 1 ঘন্টা সময় দিয়েছে, সে 1 ফোঁটা ঘাম ঝরিয়েছে, 1 ফোঁটা রক্ত ঝরিয়েছে, যে যতটুকু করেছে প্রত্যেকটির জন্য দেশের এটা একটা অর্জন। সুতরাং এই অর্জনটাকে আওয়ামী লীগ যেভাবে তাদের দল এবং ব্যক্তি সম্পদে পরিণত করেছে, আমরা মনে করি 2024-এ এসে কোনো রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী অন্তত মনে করে যে এটা কোনো একটা দলের সম্পদ না হয়ে এটা রাষ্ট্রের সম্পদ হওয়া উচিত। তাহলে এটা বিতর্কের ঊর্ধ্বে থাকবে, বিতর্ক মুক্ত থাকবে। এখন 71-এর সংবিধান, যেটা মুক্তিযুদ্ধের কথা বারবার আলোচনা উঠে আসছে, লাখো শহীদের বিনিময়ে অর্জিত যে সংবিধান, সেই সংবিধানকে কিভাবে ব্যবহার করছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু সংবিধানকে অস্বীকার করা, যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে শহীদের রক্তের সাথে বেইমানি করা, এক্ষেত্রে আপনাদের অবস্থানটি কি? সেটা তো বিএনপি বলবে, বিএনপি তার তো একটা অবস্থান। বিএনপি বলছে, আমি সেটা বলছি, আপনাদের জামাত অবস্থানটি কি? ইসলামী একটা আলাদা দল, বিএনপি একটা আলাদা দল। জি, প্রত্যেকটা দলের আলাদা আলাদা বক্তব্যকে যদি আবার আমাদেরকে প্রত্যেক দল খণ্ডন করতে বলা হয়, এটা যথার্থ হবে না। না না, আমি প্রত্যেক দলেরই তাদেরটা উল্লেখ করলাম, মানে আপনাদের অবস্থান কি সেটা আমি জানতে চাচ্ছি। দলেরই আলাদা তাদের নিজস্ব একটা তো ভীষণ মিশন থাকে। যদি তাহলে তো আমাদের কোনো দলের প্রয়োজন ছিল না। নিশ্চয় না। সেই জায়গায় আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা উত্তর আমাদের যে সংবিধান আমরা পেয়েছি,
এই সংবিধান নিয়ে তো সংবিধান বিশেষজ্ঞ যারা তারাই কথা বলেছেন যে এই সংবিধানটা আসলে আমাদের দেশের তৈরি করা সংবিধান না, এটা একটা দেশ থেকে মানে চাপিয়ে দেওয়া একটা সংবিধান, এবং সেই সংবিধানের মাধ্যমেই আমরা এক দেশ থেকে স্বাধীন হয়ে ওই সংবিধানের মাধ্যমে আবার আরেকটা পরাধীনতার জালে আমাদেরকে আবদ্ধ করা হয়েছে। সেই জায়গাটা আজকে পুনরায় সংবিধান লেখার প্রসঙ্গ উঠছে কেন? উঠছে ওই কারণে যে এখানে কাটাছিঁড়া করতে করতে, এটা ঠিক সেই বাইবেলের মতো আর কি, যে মূল লেখাটা আসলে এখন খুঁজে পাওয়াই আমাদের জন্য কঠিন হয়ে গেছে। সুতরাং সেই জায়গায় যে আর কাটাছিঁড়া না করে এখন আমাদের বাংলাদেশের মানুষের পারসেপশনটা, জনগণের পারসেপশনটাকে সামনে রেখে একটা সংবিধান তৈরি করে আলোচনার আছে মূল যে 72 সংবিধান সেটা তো পাওয়া যাবে, কিন্তু সংস্কার নয়, আপনারা পুরো পুনর্লিখন বা ছুঁড়ে ফেলার, আমরা বলছি না ছুঁড়ে ফেলার কথা বলা হয়, মানে আপনারা পুনর্লিখন করতেছেন বা নতুন করে পুনর্লিখন বলতে সংস্কার, আপনি যে সংস্কারের কথা বলছেন, তো সেই সংস্কারের মধ্যে তো সংবিধান পড়বে না। আপনি সংবিধান সংস্কার না করে বা সংবিধানকে সংশোধন না করে বা এটাকে পুনর্লিখন বলেন, যেটাই বলেন, পুনর্লিখন মানে ওখানকার কোনো লাইন থাকবে না, কোনো শব্দ থাকবে না, ব্যাপারটা তো তা না। ব্যাপারটা হচ্ছে যে ওই জায়গাটাকে এখনকার বাংলাদেশের বর্তমান প্রজন্ম যেটাকে ধারণ করে, এই 2024-এর 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পারসেপশনটাকে সংস্কারের সমস্ত জায়গাগুলোকে অ্যাকোমোডেট করার জন্য কথা বলা সেটা কি এই সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময়তে এই কাজটা সম্পন্ন করা উচিত না কোনো রাজনৈতিক দলের যখন সরকার গঠিত হবে সেই সময়? আপনারা কি মনে করেন? না, সংবিধান তো আপনার অবশ্যই এটা কি বলে যে একটা নির্বাচিত সরকারের কাজ, সুতরাং নির্বাচিত সরকারকেই এটা করতে হবে। তার আগে নির্বাচনটাকে যথাযথ মানে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সংশোধন করা প্রয়োজন সেই কাজটুকু এই সরকার করতে পারে। নীলুফা চৌধুরী মনি, সংবিধান বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ বলছিলেন। দেখেন, সংবিধানে যে কথাগুলো ছেলেরা, বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে 31শে ডিসেম্বরকে সামনে রেখে, এটা ভীষণ দুঃখজনক জাতির জন্য। কারণ 72-এর সংবিধান তো আপনি নিজেই বললেন, সংবিধান তৈরি হয় একটা জাতির ভালো কাজের জন্য, একটা দেশ চালানোর জন্য, এটাকে পালন করার। ওইখানে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। ওইখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ওটা সংশোধনী আছে। আপনি দেখেছেন যে বিভিন্ন সরকারের সময় সংশোধনী হয়েছে, সেই সংশোধনীগুলো আমি অ্যাজ এ ফর্মার এমপি হিসেবে বলছি, কারো কারো প্রয়োজনে যে সংশোধনীগুলো করেছে শুধুমাত্র তার সুবিধার জন্য, সেই সংশোধনীগুলো অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক। যেমন আপনার ধরেন পঞ্চদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, আপনার চিফ জাস্টিস আপনার রায় দেওয়ার, আদালতের দোহাই দিয়ে কিন্তু হাজয় যুক্ত হয়েছে বলেছে, আমি তখন ছিলাম। কিন্তু চিফ জাস্টিসের আপনার সম্পূর্ণ পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই আদালতের দোহাই দিয়ে কিভাবে সংসদ করতে পারে, জাতীয় সংসদ, সেটা আমার বোধগম্য তখনও ছিল না, এখনও নাই। সেটাকে আমি চেঞ্জ করতে পারি, সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারি জনমতকে সাথে নিয়ে। আমি তাও একা বলছি না, জনমতকে সাথে নিয়ে। কিন্তু সম্পূর্ণ সংবিধান চেঞ্জ করা, তাহলে রাষ্ট্র কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। রাষ্ট্র কার আন্ডারে থাকবে? সংবিধান আপনি পুরো চেঞ্জ করে দিলেন, পুরো বাতিল করে দিলেন। ওরা চেঞ্জ বলছে না, সরি, বাতিল বলছে। এই বাতিল নিয়ে প্রশ্ন যেটা, যে এটা তারা বলতে পারে না, এই বলার অধিকার তাদের নাই। এই বাচ্চা মানুষগুলো এরা রাজনীতিই বুঝে না ভালো মতো। আমাকে একজন সামনের কাতারে 2-3 জনের একজন বা 5 জনের একজন আমাকে লিফটের কাছে গিয়ে আমার সঙ্গে টকশো করার পরে লিফটের কাছে গিয়ে বলে, আপনার নামটা জানো কি? যা আমি এটার মানে আমি খুব গর্বিত না যে আমার নাম জানলো না কেন, কিন্তু সে যদি রাজনীতির চর্চা যদি তার মধ্যে থাকতো, অন্তত আমরা যেহেতু পেচালপাড়া কাজ করি, কথা বলি, 2-3টা ইউটিউব সার্চ দিলেও কিন্তু একটা নাম বের হয়ে আসে। সো তারা তো এই জায়গাগুলাই তারা জানে না, তারা একদম এই জায়গাটায় অন্ধকারে আছে। তো সেই অন্ধকার থেকে সে কিভাবে তারা সংবিধানকে বাতিল করতে পারে, বলতে পারে, এটা আমার বোধগম্য হয় না। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে আমি বলবো যে আমাদের চুলচেরা হিসাব করা উচিত যে কোনখানে আমাদের সবার জন্য সমস্যা হচ্ছে, যারা রাষ্ট্রের জন্য মঙ্গল চাই তাদের জন্য অসুবিধা হচ্ছে। সেই জায়গাটায় আমরা জনগণের রায় নিয়ে আমরা সংসদ স্থাপিত হওয়ার পরে আমরা হা জয়যুক্ত হয়েছে বলে আমরা ওই জায়গাগুলা বাতিল করতে পারি, বা না জয়যুক্ত হয়েছে বলে। বাট আমরা তার আগে এটা কাউকে ওই ক্ষমতা দেওয়াই উচিত না যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিজেও তো বলছেন যেটি নিশ্চয় নির্বাচিত সরকারের অধীনে করা হচ্ছে, সংস্কার হোক আর পুনর্লিখন হোক। তাহলে আমরা দেখলাম যে মানে অন্তত এই আলোচনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনারা ঐকমত্যে আছেন।
আমি কি ভুল না রাইট শফিক ইসলাম মাসুদ? আমি তো ঐকমত্যের কথা বলছি। সংবিধান প্রশ্নে আপনারা দুজন যদি বলছেন যে নির্বাচিত সরকারের অধীনেই করা উচিত, তাহলে এখন নির্বাচন কেন্দ্রিক যেই সবচেয়ে বড় সংকট আমার মনে হয় সংবিধানকে কেন্দ্র করেই দাঁড়াচ্ছে। তখন এটা তো ছোট কোনো কাজ নয়। তো সেই জায়গাতে যদি আপনারা দুই দলে এক জায়গায় পৌঁছে থাকেন, তাহলে এত সংকট কেন দাঁড়াচ্ছে, বা নির্বাচন নিয়েও বা কেন এত প্রশ্ন উঠছে? আমি দুজনের কাছ থেকে একটু ছোট ছোট উত্তরটা নিতে চাই। আমরা প্রায় শেষ পর্যায়ে। নুরুফা চৌধুরী মনি। দেখেন, এটা আমাদের পক্ষ থেকে এটা যেটা বলার সেটাই বললাম। আমার মনে হয় না যে যদি কাজ আমরা করি একসাথে আমাদের খুব বড় সমস্যা হবে না। এটা যদি আমরা মেঠো বক্তৃতা হিসেবে ধরি, যে কথাগুলো নিয়ে এতক্ষণ কথা হলো, এটা যদি মেঠো বক্তৃতা হয় তাহলে ওয়েল, আর যদি না হয় তাহলে দুঃখজনক। না, আমার বোধ হয় যে একটা নির্বাচন গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ হওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের সামনে পরিচালিত হওয়াটা খুব জরুরি। এবং সেই জায়গায় আমার মনে হয় যে আমরা 2024-এ যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যের ধারাবাহিকতায় একটা অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন করাটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব। এবং সেই জায়গাটা প্রত্যেক দলকেই দায়বদ্ধতা নিয়ে কথা বলা উচিত, এবং দায়বদ্ধতা নিয়েই আমাদের ঐক্যবদ্ধ জায়গাটা যেন আমরা অটুট রাখতে পারি, সেই জায়গাটা আমাদের কাজ করা উচিত। আমার জাতীয় ঐক্য নিয়ে একটা কথা আছে। যদি জাতীয় ঐক্যের কথা বলেন, তাহলে জাতীয় ঐক্যের জন্য কিন্তু হা ভোট না ভোট করতে হবে, নইলে কাকে আমরা বুঝবো? যেমন এই সরকার নিয়ে যে প্রশ্নটা উঠে যে জনগণ কখন তাকে বানালো, কাকে বানালো, কোন জনগণ কথা বললো, তাহলে জাতীয় যদি ঐক্যের কথা ওঠে তাহলে হা ভোট বা না ভোট অবশ্যই প্রয়োজন রয়েছে। আমি সবশেষ একটা প্রশ্ন দুজনের কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারা খুব ভালো আলোচনা করছেন, এরকম জাতীয় পর্যায়ে দেখলে আমরা খুশি হতাম, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন মনে হচ্ছে যদি প্রিয় হোক অপ্রিয় হোক, বাস্তবতা হচ্ছে দুই দল মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখন এই মুখোমুখি দাঁড়ানোর কারণটা কি? প্রত্যেকেই কি মনে করছেন যে আমাদের আর অন্য কি প্রয়োজন নেই? আমরা বিএনপি মনে করছে যে আমি স্বনির্ভর, আমি ইলেকশন হলে এককভাবে ক্ষমতা চলে যাবে। আবার জামাতে ইসলামী মনে করছে কিনা এখন আর বিএনপিকে প্রয়োজন নেই, জামাত অনেক দিক থেকে অনেক ভালো আছে, আরেকটু সময় প্রয়োজন দরকার রয়েছে নির্বাচনের, তাহলে ঘর গুছাতে সুবিধা হবে, জামাত এককভাবে ক্ষমতা যেতে পারবে। বিষয়গুলো কি এরকম? শফিক ইসলাম মাসুদ, আমি ছোট করে উত্তর চাচ্ছিলাম। আসলে জামাত ইসলামী তো তার মতো করে তার দল পরিচালনা করে। মাঝখানে আপনি একটা কথা বলেছিলেন যে জামাত আলাদাভাবে নির্বাচিত হয়েছে কিনা। জামাত তো আলাদাভাবেই তাকে মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। মনি বলেছে, আমি সেটা বলেছি। তো সেটা প্রশ্ন আপনি তুলেছিলেন, সহযোগিতা নিয়ে বিএনপি টিকেট নিয়ে জামাত নির্বাচন করেছে। এই সহযোগিতাটা আমাদেরও ছিল। আমরা তো নিরঙ্কুশ সহযোগিতা করে একটা সরকার গঠন করতে তো বিএনপিকে সহযোগিতা করেছি। সুতরাং সেই জায়গাটা তো আমাদেরও ছিল। তো এটা আমার কাছে বড় কোশ্চেন। আমার কোশ্চেন হচ্ছে যে এখন বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক দলই তো চাইবে জনগণের কাছে তার যাওয়া, এবং সে তো সরকার গঠন করার জন্যই তো রাজনীতি, বাংলাদেশ জামাত ইসলামী তো রাজনীতি করে। তো সেই রাজনৈতিক জায়গায় এদেশের মানুষের কল্যাণের জন্য তো কাজ করে। তো কল্যাণটা আপনি কিভাবে করবেন? তো কল্যাণ যদি আপনি সবসময় যদি ছোট থাকেন, ছোট থাকার চিন্তা করেন, তাহলে তো আপনি কল্যাণ সাধন করতে পারবেন না। তাহলে এখন বিরোধিতা এই কারণেই বাংলাদেশ বিরোধিতা তো না, বাংলাদেশ জামাত ইসলামী কেন একজন ব্যক্তিও তো তার স্বপ্নের জায়গাটা সে নির্মাণ করে না? আমরা কি বাংলাদেশের মানুষকে সেই স্বপ্নটা দেখাবো না? আমি ভালো কিছু করতে চাই, সেই ভালো কিছু করার জন্য যদি আমার 151টা আসনের দরকার হয়, সেই হোপটাকে আমি জাতির সামনে তুলে ধরবে না? জামাতকে এটা অপরাধ? এই অপরাধের জন্য যদি আবার জামাতকে কেউ মানে সাহায্য করতে চায় বা আমাদেরকে কেউ চেপে ধরতে চায় যে আপনারা ছোটই ছিলেন, আপনারা ছোটই থাকবেন, এটাও তো জাস্টিস হবে না। বিএনপি কি সেরকমটা চাইছে না? এটা কেউ যদি করতে চায় সেটাও তো জামাতের প্রতি জাস্টিস হবে কিনা? নীলুফা চৌধুরী মনি, ওই একই প্রশ্ন আপনার কাছে, যে এই মিত্রতা ভাঙনের দীর্ঘদিনের এই যে সহযোদ্ধা হিসেবে চলা, সেই ভাঙনটা কি বিএনপি মনে করছে যে নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতা চলে যাবে, এই জন্য জামাতকে কোনো প্রয়োজন নেই? দেখেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন। জাতীয় সরকার গঠন করার জন্য বিএনপি একটা বড় দল, নো ডাউট। তারপরে উনি এই কথাটা বলেছেন এবং বলেছেন যে জাতীয় সরকার গঠন করার জন্য যাকে যেটুকু দেওয়া দরকার আমরা দিতে চাই। তাহলে তো এইখানে আমার কথার আর কোনো বলার দরকার পড়লো না, কারণ আমার সর্বোচ্চ নেতা যিনি বললেন আমাদেরকে, আমরা কিন্তু ওটা লুফে নিলাম যে এটা ভালো, দিকটা ভালো। তো এখন যদি তারপরেও যদি কেউ যদি না থাকতে চান, হতে পারে সে বিরোধী দলে হবে এটার জন্য, হতে পারে সে সরকারি দল গঠন করবে এটার জন্য, হতে পারে সে স্বাবলম্বী হবে এটার জন্য। তো আমরা তো তাদেরকে না করতে পারি না, কিন্তু সেটার জন্য সুন্দর একটা পন্থা আছে। পন্থাটাকে তো
ওই আঙ্গুল শফিকুল বাঁকানোর ইসলাম তো মাসুদ দরকার কিন্তু পারে একটু না। টাচ দিয়েছেন, হয়তো সরাসরি উনি স্বীকার করতে চাচ্ছেন না, কেউ যদি চেপে ধরে সেটাও তো না, ঠিক নয়। চেপে তো ধরি নেই আমরা, প্রমাণ তো আপনারা করার, সাংবাদিক কুল করবে। আমরা যে কিছুই বলি নেই নিজে থেকে, এটা আপনারা ভালো জানেন। তা বটে। অনেক ধন্যবাদ নীলুফা চৌধুরী মনির, ধন্যবাদ ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। দর্শক, শেষ করছি, সমীকরণ মেলানোর নিশ্চয়ই আরও সময়ের প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে বাক পরিবর্তন কিংবা বাকের যে মোড় ঘুরে যাওয়া, সেগুলো আমরা সামনের দিনগুলোতে নিশ্চয়ই আরও অনেক বেশি করে দেখব। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।